গাছের পাতা থেকে শিশির ঝরা টুপটাপ শব্দ আর ভোরে পাখিদের কলরবে আন্দোলিত শীত হয়তো শহরকে বিমোহিত করতে পারে না। শহরে প্রতিটি প্রাণ ঠিকই পড়ে থাকে গ্রামের সেই শিশির ভেজা পথ, খেজুরের রস, পিঠাপুলির ঘ্রাণ কিংবা খড়কুটো জড়িয়ে আগুন পোহাতে পোহাতে গল্পের আড্ডায়। শুধু শীত না, প্রকৃতির প্রতিটি অনুষঙ্গে আমাদের আরও কাতর করুক, ফিরিয়ে নিয়ে যাক অনুভূতির আরও কাছে। শহরে যান্ত্রিকতা থেকে মুক্তি দিক প্রতিটি প্রাণকে, এই প্রত্যাশায় শুরু করছি চ্যানেল 24-এর সকালের আয়োজন। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ সোমবার 15ই পৌষ 1431 বঙ্গাব্দ এবং 30 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, সকাল সকাল আপনাদের জানিয়ে দিব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 27.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 26.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.1 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে 11 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে 31 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দর্শক, আমরা দেখছিলাম আজকের দিনের আবহাওয়ার তথ্য এবং দর্শক, যেটা আপনাদের বলতে চাই যে আমরা যেমনটি জানতে পারলাম আজ কিন্তু সারা দেশে তাপমাত্রা কমে যাবার সম্ভাবনা রয়েছে এবং একটু কুয়াশাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে শীত যেহেতু জেঁকে বসছে, সেক্ষেত্রে দর্শক আপনারা যারা বয়স্ক এবং শিশুরা আছেন তারা কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। দর্শক, সকাল সকাল আপনাদের শীত পরিস্থিতির খবর দিতে চাই। উত্তরের জেলাগুলোতে দিনের তাপমাত্রা বাড়লেও টানা কয়েকদিন ধরে কমছে রাতের তাপমাত্রা। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। দিনাজপুরের শীত পরিস্থিতি জেনে আসি চলুন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। আমরা যুক্ত হব। সানি, কেমন দেখছেন সেখানকার শীত পরিস্থিতি? জনজীবন আসলে কি বিপর্যস্ত কিনা সবকিছু আমাদের জানাবেন। অতসী, আমি যখন সকালে এখানে আসি আমি দেখছি যে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি একেবারেই কম এবং মোটামুটি ভাবে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। এবং সকালে হিমেল বাতাসের প্রভাবটা ছিল না, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রভাবটাও বাড়ছে এবং এই হিমেল বাতাসের প্রভাবটাও বাড়ছে। যদিও আবহাওয়া দপ্তর আমাদেরকে আজকে যেটা জানিয়েছে যে আজকে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 15.0 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিনে ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। তার তাপমাত্রা কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু বেড়েছে। আজকে 15.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, তবে এটি আসলে চূড়ান্ত তাপমাত্রা নয়। সকাল 9টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হবে, তখন আসলে জানা যাবে আসলে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কত। এবং আমরা যেটা বলছিলাম যে সকাল থেকে দেখেছি যে লোকজনের উপস্থিতি একেবারে কম, বিশেষ করে কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু এই কুয়াশার মধ্যে তাদের বেশ সমস্যা পড়ছে। তারা একটা আশঙ্কা করছেন এবং তারা বরাবরই বলে থাকেন যে এই কুয়াশাই আসলে তাদের জন্য তাদের ফসলের ক্ষতির কারণ হয়ে যায় এবং এই কুয়াশা বাড়ার সাথে সাথে তাদের আশঙ্কাটাও বাড়ে। আর এখানে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা বলছেন যে এই শীত বাড়ার সাথে সাথে তাদের যে আয় উপার্জন, সেই আয় উপার্জনে তাদের ভাটা পড়ে, ফলে তারা এই শীত বাড়ার সাথে সাথে তাদের আশঙ্কাটাও বেড়ে যায়। আবহাওয়া দপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে যে এই যে দিন এবং রাতের তাপমাত্রার প্রভাবের কারণে কিন্তু এই ঘন কুয়াশার প্রভাবটা দেখা যাচ্ছে। অতসী। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
দর্শক, আমরা ছিলাম দিনাজপুরে, আমরা সেখানকার শীত পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানালেন যে ঘন কুয়াশায় কিন্তু প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। দর্শক, শীতের খবর তো আমরা জানলাম, চলুন আপনাদের আরও খবর দিই। দর্শক, বছরের শেষ মুহূর্তে এসে পর্যটকদের আনাগোনায় সরব দেশের সকল পর্যটন কেন্দ্রগুলো। সুদিন ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। পর্যটন পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুস্তফা মানিক। আমরা যুক্ত হব। মানিক, শুভ সকাল আপনাকে। এবং যেমনটি দর্শকদের বলছিলাম যে পর্যটন পরিস্থিতির উন্নতি হচ্ছে, সুদিন আসছে, আসলে কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। শুভ সকাল। একদিন বাদে কিন্তু ইংরেজি নববর্ষ শুরু হবে এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাচ্ছি বাংলা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবং সেই সাথে আপনি যেটি জানতে চেয়েছেন যে নববর্ষের ঘিরে বাংলা ইংরেজি নতুন বছরকে ঘিরে এখানকার পর্যটনের কি অবস্থা, সেটি আসলে বরাবরের মতো এবার কিন্তু খাগড়াছড়ি এবং পাশাপাশি যে সাজেক, সেই সাজেক ঘিরে কিন্তু পর্যটকের একটি ভালো সাড়া মিলেছে এবং আগাম বুকিং হয়েছে, যেমন 31 নাইট অর্থাৎ আগামীকালকের জন্য। এবং এর পাশাপাশি যে আমরা দেখেছি প্রায় শীত মৌসুমের যখন থেকে শীত মৌসুম শুরু হয়েছে তখন থেকে কিন্তু খাগড়াছড়িতে ভালো পর্যটকের সাড়া দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি এখন যেহেতু পরীক্ষা শেষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিংবা মাঝখানে বিজয় দিবসের পর থেকে বিভিন্ন সপ্তাহে কিন্তু টানা কয়েকটি বন্ধ ছিল, সব মিলিয়ে কিন্তু খাগড়াছড়ি এবং সাজেকে ব্যাপক পর্যটকের উপস্থিতি আমরা দেখেছি এবং এখনো যেটি রয়েছে। এবং আজকে যেহেতু সাপ্তাহিক কার্যক্রম দিবস রয়েছে, তারপরে কিন্তু অনেকে কিন্তু সময় সুযোগ করে আমরা আজকেও দেখি যে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এর পাশাপাশি আগামীকাল 31 নাইট করার জন্য খাগড়াছড়িতে এবং সাজেকে ব্যাপক পর্যটকদের বুকিং রয়েছে, অর্থাৎ হোটেল কটেজ গুলোতে ব্যাপক বুকিং রয়েছে। এবং এর পাশাপাশি সাজেক কটেজ মালিক সমিতির সাথে আমরা কথা বলছি, তারা বলেছেন তারা এবারে একটি 31 নাইট ঘিরে অর্থাৎ ইংরেজি নববর্ষকে ঘিরে তারা একটি ট্যুরিজম ফেস্ট তারা করছেন, অর্থাৎ এই ফেস্টের মাধ্যমে তারা পর্যটকদের, কারণ আপনি জানেন যে বিগত কয়েকটি বছর খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি সাজেকে কিন্তু পর্যটকদের নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল কিংবা নানা ভাটা ছিল, এবার সেটি কাটিয়ে ওঠার জন্য তারা চেষ্টা করছেন। এবং সেই কারণে কিন্তু তারা এই যে 31 নাইট এবং হ্যাপি নিউ ইয়ারকে ঘিরে তারা কিন্তু ফেস্টের আয়োজন করছে। সেই ফেস্টের মাধ্যমে তারা কিন্তু পর্যটকদেরকে আকৃষ্টের চেষ্টা করেছেন এবং তারা বেশ সময় ধরে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা সেটি প্রচারণা চালিয়েছেন এবং সেই প্রচারণার অংশ হিসাবে কিন্তু ভালো সাড়া পেয়েছেন বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং আগামীকাল সন্ধ্যার পর থেকে খাগড়াছড়ির তেও কিন্তু নানা আনুষ্ঠানিকতা, এর পাশাপাশি সবচেয়ে 31 নাইট ঘিরে বড় আনুষ্ঠানিকতা রয়েছে সাজেকে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস সহ নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে পর্যটন পরিস্থিতি নিয়ে খবরাখবর। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম খাগড়াছড়িতে, যেহেতু বছরের একদম শেষ দিকে আমরা আছি, আমরা খাগড়াছড়ির পর্যটন পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানালেন যে দারুণ পরিস্থিতি তারা দেখছেন এবং পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়েছে খাগড়াছড়ির আনাচ কানাচে। যেহেতু বছরের একদম শেষ পর্যায়ে আমরা আছি, আমরা প্রত্যাশা করছি নতুন বছরটি খুবই ভালো কাটুক। দর্শক, সকাল 24 আমরা কিন্তু প্রতিদিনই পত্রিকা পড়ে থাকি। দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম জানিয়ে দেবার মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের দিনের সকল তথ্য সম্পর্কে খুব সহজে অবগত করবার জন্য। আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি, আমি দেখব দৈনিক সমকালে প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, রাতের ভোটের কারিগররা অধরা, আমলারাও আরামে, প্রায় সব রিটার্নিং কর্মকর্তা বহাল তবিয়তে, ইউএনওদের কিছুই হয়নি, আমলারা দায় চাপাচ্ছেন পুলিশের ওপর, নির্বাচন কমিশনও যুক্ত ছিল অনিয়মে, ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে সরকারের। ঠিক পত্রিকার ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে ঘোষণায়, কবর হবে মুজিববাদের। 31 ডিসেম্বর শহীদ মিনারে নাহিদ আসিফ সহ শপথ নেবেন 158 সমন্বয়ক। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে যেটা আসলে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট,
ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, এমনটাই মন্তব্য করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দর্শক, আমি একটু জানিয়ে দিতে চাই যে সমকালের একদম নিচের দিকে কিন্তু বেশ গুরুত্ব সহকারে একটি অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে। সংবাদ শিরোনামটি হচ্ছে, শরীর মরছে অপুষ্টিতে, মন মরছে বৈরী পরিবেশে, নেই নজর, জবাবদিহি কম, আয়ে ব্যয়ে নয়ছনে। অপুষ্টিতে বেশিরভাগই বয়সের তুলনায় ওজন উচ্চতা কম, নির্ধারিত গণ্ডির মধ্যে বন্দি জীবন, সুযোগ নেই প্রতিভা বিকাশের। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান শিরোনামগুলো। আমরা দেখব দৈনিক প্রথম আলো আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। 31 ডিসেম্বর বেলা 3টায় ঢাকার কেন্দ্র শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, শহীদদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা বললে তাদের কষ্ট লাগে। এবং ঠিক পত্রিকার পাশেই আমরা আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, ডান পাশে, ক্যাম্পাসের বাইরে থাকেন 57% ছাত্রী, 34% ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, বর্তমানে মোট ছাত্রছাত্রী 40,226 জন, মোট আবাসিক হল 19টি, এর মধ্যে একটি বিদেশি শিক্ষার্থীদের। মেয়েদের আবাসনের তীব্র সংকট থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন হল নির্মাণের উদ্যোগ নিতে দেখি না। আবাসন সংকট কাটাতে একসঙ্গে একাধিক হল নির্মাণ জরুরি। এবং ঠিক নিচে আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, নির্বাচনের আগে ঐকমত্য সৃষ্টি হওয়াটা সহজ, বিশেষ সাক্ষাৎকারে বদিউল আলম মজুমদার। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজ কি কি সংবাদ শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, উদ্বেগ কৌতূহল 31 ডিসেম্বর ঘিরে। কেন্দ্র শহীদ মিনারে বিকাল 3টায় ঘোষণাপত্র। মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা বিপ্লবের একটিমাত্র ধাপ অতিক্রম করছি, বলছেন সার্জিস আলম। এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, ঘোষণাপত্রের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিএনপির সন্দেহ। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, ব্যাংক খাতের ব্যর্থতার দায় একক গোষ্ঠী বা ব্যক্তির নয়, মন্তব্য করছেন গভর্নর। এবং এই পত্রিকার ঠিক নিচের দিকে আরও সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে বেশ গুরুত্ব সহকারে করা হয়েছে। মামলা বাণিজ্য থেকে রেহাই পাচ্ছে না খোদ পুলিশও, জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টা, সাবেক মন্ত্রী আইজিপি থেকে শুরু করে এসআই ও আসামি। মামলার বাদী জানেন না কিছুই, মামলা বাণিজ্যের জন্য আদাবরে এক এসআই প্রত্যাহার। সচিবালয়ে আগুনের পর ব্যাকফুটে আমলারা। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক ইত্তেফাকে প্রথমেই যে সংবাদ শিরোনামটি রয়েছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীকাল, 72-এর সংবিধান কবরস্থ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা আছে। দর্শক, এই নিয়ে কিন্তু আমরা আসলে গত 3টি পত্রিকার সংবাদ শিরোনাম দেখতে পেলাম, এবং ঠিক পাশেই এই সংশ্লিষ্ট আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, কি আছে ঘোষণাপত্রে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এবং পত্রিকা ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং পত্রিকা ঠিক নিচের দিকে আরও একটি সংবাদ শিরোনাম অত্যন্ত গুরুত্ব সহকারে করা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ গেল 179 জনের। বিমানের লেজে আশ্রয় নিয়ে বেঁচেছিলেন 2 ক্রু। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক যুগান্তর আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমেই যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, কবরস্থ হচ্ছে 72-এর সংবিধান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ কাল। নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে মন্তব্য করছেন হাসনাত আব্দুল্লাহ। ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করে সেকেন্ড রিপাবলিক করার দায়িত্ব সরকারের। নতুন রাজনৈতিক দল নয়, গঠন করা হবে রাজনৈতিক শক্তি, এমনটাই মন্তব্য করেছেন সার্জিস আলম। কেন্দ্র শহীদ মিনারে লাখো ছাত্র জনতার উপস্থিতিতে ঘোষণার প্রস্তুতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। এবং পত্রিকার
ঠিক ডান পাশে একটি সংবাদ শিরোনাম রয়েছে, প্রশাসনের 3 স্তরে শিগগিরই পদোন্নতি, প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম, এবং এর মধ্যে দিয়ে আমরা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আবারও চলে আসবো পর্যটন পরিস্থিতিতে। বছরের এই শেষ সময় এসে পর্যটকের আনাগোনায় সরব দেশের সকল পর্যটন কেন্দ্রগুলো, এবং এতে করে কিন্তু ব্যবসায়ীদেরও সুদিন ফিরেছে বলা যাচ্ছে যে। এবং পর্যটন পরিস্থিতি জানবো আমরা, রাঙামাটিতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক, আমরা যুক্ত হব। জিয়াউল, শুভ সকাল আপনাকে। আপনি এই মুহূর্তে রাঙামাটিতে রয়েছেন। রাঙামাটিতে আসলে পর্যটন পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। যে পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি একটু অন্যতম। তার কারণ হচ্ছে এখানে যে বিশাল কাপ্তাই হ্রদ রয়েছে, এই যে কাপ্তাই হ্রদে আসলে পর্যটকরা দূর দূরান্ত থেকে ঘুরে আসেন এই হ্রদে নৌযানে ঘুরে বেড়ানোর জন্য। এখানকার যে কাপ্তাই হ্রদে ঘুরতে ঘুরতে সুবুলং ঝর্ণা পর্যন্ত বা আশপাশের এলাকায় তারা ঘুরে বেড়ায়। তার কারণ হচ্ছে যে এই লেক ঘিরে রয়েছে বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়, সবুজ পাহাড়, এই মনোরম দৃশ্য তাদেরকে আহ, আকৃষ্ট করে বলেই আসলে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই পার্বত্য জেলা রাঙামাটিতে। এমনটাই বলেছিলেন আমাদেরকে এখানকার যারা বেড়াতে এসেছেন সেসব পর্যটকরা। শুধু কাপ্তাই হ্রদেই বেড়ানো নয়, এখানকার যে আশপাশে যে পলয়েল পার্ক, ঝুলন্ত সেতু সহ বিভিন্ন পর্যটন স্পট গুলোতেও আমরা দেখেছি যে ডিসেম্বর শুরু থেকে ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে। আবার এই পর্যটকের আগমনকে কেন্দ্র করে এখানকার যে রিসোর্ট বা হোটেল গুলো রয়েছে তারাও আসলে মুখিয়ে আছে যে আগামী ইংরেজি বছরের যে বিদায় এবং নতুন বছরের বরণ, সেই বরণকে কেন্দ্র করে ব্যাপক পর্যটকের সমাগম ঘটে সেটি তারা প্রত্যাশা করছেন। শুধু রাঙামাটি নয়, এখানকার যে রাঙামাটির যে সাজেক রয়েছে, যেটি ভূস্বর্গ বলা হয়, বাংলার দার্জিলিং বলা হয়, সেইখানেও আসলে গত পুরো ডিসেম্বর মাসেও ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে। এবং সেখানে ব্যাপক প্রস্তুতি রয়েছে। যে সাজেক রিসোর্ট এবং মালিক সমিতির পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইংরেজি বছরকে বিদায় উপলক্ষে সেখানে ফেস্টিভ্যাল করা হচ্ছে, এবং সেই 31 তারিখ বিকেল থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত সেই ফেস্টিভ্যাল চলবে, যেখানে স্থানীয় যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানে করা হবে, এবং বারবিকিউ সহ নানা কর্মকাণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে বলে সেখানে জানানো হয়েছে। যারা পর্যটকরা যাবেন তাদের এই ব্যবস্থা তারা উপভোগ করতে পারবেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং যারা পর্যটকরা বেড়াতে এসছেন তাদের তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রাঙামাটির যে সৌন্দর্য সেটি আসলে না এসে এবং কখনোই আসলে বোঝানো সম্ভব না। তারা বলছেন, তারা প্রত্যেককে বলছেন যে রাঙামাটিকে একবার এসে ঘুরে দেখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া রাঙামাটির এই কাপ্তাই লেক এবং পর্যটনকে ঘিরে যেখানকার যে স্থানীয় যে কোমর তাঁতে বোনা যে শিল্প, সেটি ব্যাপক প্রসার লাভ করেছে এবং এর সাথে তাদের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে তারা জানিয়েছেন। তারা বলছেন নতুন বছরকে এবং পুরনো বছর বিদায় উপলক্ষে অনেক পর্যটক রাঙামাটিতে বেড়া থাকেন, তাদের বেচাকেনা আরো বেশি ভালো হবে তারা প্রত্যাশা করছেন। হোটেল মোটেল মালিক তারাও আসলে বিভিন্ন রকমের অফারের সুযোগ দিচ্ছেন, এবং তারা হোটেলগুলো তারা নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আসলে এই ট্যুরিস্টদের নিরাপত্তা সার্বিক ব্যবস্থার কথা তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা ছিলাম রাঙামাটিতে। আমরা যেমনটি দেখতে পেলাম যে আসলে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত করার মধ্য দিয়ে কিন্তু রাঙামাটিতে পর্যটকদের সাজ রব এবং দারুণ পর্যটন পরিস্থিতি আমরা দেখতে পেলাম, যেমনটা আসলে আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন। দর্শক, কেউ স্টিল নিবেদিত সকাল 24 নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে বিরতির পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24। আপনাদের সাথে আছে আমি অতসী সেন। দর্শক, আজ 30 ডিসেম্বর। আজকের এই দিনে দর্শক আপনাদের যাদের জন্মদিন আপনাদের জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমরা দেখে নেব আজকের দিনের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1865 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি ও শিশু সাহিত্যিক জোসেফ রুডিয়ার্ড কিপলিং। তাঁর অমর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে শিশু সাহিত্য দ্য জাঙ্গল বুক, জাস্ট টু স্টোরিজ, পার্ক অফ পোক্স হিল ইত্যাদি। ছোট গল্প রচনার আধুনিক শিল্প নির্দেশনার একজন অন্যতম উদ্ভাবক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। 1907 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1975 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন পেশাদার গলফার টাইগার উডস। তাঁকে সর্বকালের সেরা গলফার হিসেবে গণ্য করা হয়।
শেষবার 2008 সালে ইউএস ওপেন জেতেন এই গলফার। নানান উত্থান পতনের মধ্য দিয়ে যায় এই গলফার ক্যারিয়ার। গলফের 15টি মেজর জিতেছেন টাইগার উডস। 1986 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ গায়িকা এলিনা জেন গোল্ডিং। 2009 সালে গোল্ডিং তার প্রথম ইপি অ্যান ইন্ট্রোডাকশন টু এলডি গোল্ডিং প্রকাশ করেন। 2010 সালে ব্রিট অ্যাওয়ার্ডসে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড অর্জন করেন। ওই বছর তিনি তার প্রথম স্টুডিও অ্যালবাম লাইটস প্রকাশ করেন। তাঁর লাভ মি লাইক ইউ ডু এককের জন্য তিনি সেরা পপ পরিবেশনা বিভাগে গ্র্যামি পুরস্কারের জন্য প্রথমবারের মতো মনোনয়ন পান। 1990 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার জোসেফ এডওয়ার্ড রোট। টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ে সাবেক 1 নম্বর ব্যাটসম্যান ছিলেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষ হয়ে ডানহাতি ব্যাটসম্যান ও মাঝে মাঝে অফ স্পিনার ভূমিকায় খেলেন তিনি। দর্শক, আমরা দেখছিলাম আজকের দিনের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। দর্শক, অনেক খবরই তো আপনাদের দিলাম, চলুন একটু ভিন্ন ধর্মী খবর আপনাদের দিই। শীতকালে গ্রীষ্মের আম চাষ, ঠিকই শুনেছেন, গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম, যা দেখে অবাক অনেকে। শীতকালে গ্রীষ্মের আম চাষ করে লাভবান হচ্ছে দিনাজপুরের এক উদ্যোক্তা। চলুন আমরা একটি প্রতিবেদন দেখে আসি। গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম। গ্রীষ্ম নয়, শীতকালে মিলছে মধুমাস জ্যৈষ্ঠের এই ফল। দিনাজপুর বিরলের লক্ষ্মীপুর গ্রামে আবাদ করেছেন কৃষি উদ্যোক্তা মমিনুল ইসলাম। উদ্যোক্তা বলছেন, ভরা মৌসুমের চেয়ে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে অসময়ের আম। রপ্তানির আদেশও পাচ্ছেন বেশ। 10 থেকে 12,000 14,000 টাকা মন বিক্রি করতেছি। তাহলে এখানে আমার নিশ্চয়ই একটু বীজ খরচ বেশি হবে, বা সার বেশি হবে, লোক খরচ বেশি হবে, পাহারাদার বেশি হবে। আরেকটা জিনিস, এখন যে আমার আমটা আছে, যেটা আমার আম পিছনে ঝুলতেছে, এই আম আমি রমজান মাসে পাবো, আশা করি 16,000 টাকা মন পাবো। গরমের দিনের আম শীতে ফলনের খবরে দেখতেও আসছেন অনেকেই। 12 মাসি কাটিমন জাতের আম চাষের পরামর্শও নিচ্ছেন কেউ কেউ। দেখে মোটামুটি অনেক ভালো হলো, আমও হচ্ছে খুব অনেক বেশি, সিজনের চেয়েও বেশি। এই জন্য আমরা দেখতে আসি, আসার পরে চিন্তা করতেছি আমরাও লাগাবো। 12 মাস আম ধরছে, 12 মাস খাওয়া যাচ্ছে, মাইজও খাচ্ছে, বিক্রিও হচ্ছে। প্যাকেট করতেছি, আর প্যাকেট করার কারণে কিন্তু বাগানে খুব বেশি একটা বালানাশক স্প্রে করতে হবে না। আর প্যাকেট করলে আমটা কালারটা খুব সুন্দর আসে। কৃষি উৎপাদনে উদ্যোক্তা ও তরুণদের এমন ইতিবাচক সাড়ায় খুশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তা বলছেন, 12 মাসি আম আবাদ বৃদ্ধিতে কৃষকদের দেওয়া হবে সব ধরনের সহায়তা। অনেকেই পুরনো বাগান, আম্রপালি জাতের আমের বাগান, সেটাকেই কলমের মাধ্যমে পরিবর্তন করে সেটাকে কাটিমন জাতের বাগানে রূপান্তর করতেছে, সেখানেও ভালো ফল পাওয়া যাচ্ছে। আবার অনেকে নতুন করেও বাগান করতেছে। এভাবে আমের চাষটা এই জেলায় বৃদ্ধি হচ্ছে। মমিনুল ইসলামের বাগানে কাটিমন জাতের আম গাছ আছে প্রায় 3000, সবগুলোতে ঝুলছে পরিপক্ক আম। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। দারুণ একটি প্রতিবেদন দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে আমরা চলে এলাম। দর্শক, আজ এই ছিল কেওএসটিল সকাল 24। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।